আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা টপিকের উপরে আপনাদের সাথে আলোচনা করব বলেই আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওর হেডলাইনটা দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো দ্য মিরর এশিয়া নামে একটা পত্রিকা, মিস্টার উত্তম গুহ দিল্লি থেকে আর কি একটা কলাম লিখছেন। তো সে তার কলামের লাইনটা এমন যে র ও হাসিনার পরবর্তী পরিকল্পনা কি। তো তার এই কলামের ভিতরে মোটামুটি বেশ কয়েকটা ইস্যু বা বেশ কয়েকটা পয়েন্ট আমি লিখে নিচ্ছি, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আলোচনার মানে করার আগে যে জিনিসটা বলতে চাই যে আসলে মিস্টার উত্তম গুহ বা দ্য মিরর এশিয়া, এটা নিয়ে আসলে আপনাদের সাথে ওইভাবে আলোচনা করার কিছু নাই। তো তারা যতটুকু বুঝি বা যতটুকু আমার অ্যানালাইসিসে বলে, তারা জাস্ট রয়েরই একটা পার্ট হিসেবেই মানে মানে ব্রেন চাইল্ড, তারা রয়ের কথাগুলো আসলে বলতে চায়। তো আপনারা বলতে পারেন যে এবং হাসিনার পরবর্তী পরিকল্পনা আসলে ফ্লাশ করে দিচ্ছে, এর মাধ্যমে আসলে কি মেসেজ দিচ্ছে যে আমরা তো জেনেই ফেললাম। জিনিসটা আসলে এমনই না। এবং যেই কথাটা মানে এখানে যেই মানে টাইটেলটা দিচ্ছে এবং ভিতরে যে লেখাগুলো যে এবং হাসিনার পরিকল্পনা কি, তো আসলে মূলত বা গোয়েন্দা সংস্থাগুলো, এটা শুধু না, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করে। দেখা যাচ্ছে যে এই একটা প্ল্যান ওপেন করে দিচ্ছে, পরের প্ল্যানগুলো নিয়ে তারা ইন্টারনালি কাজ করতেছে, যেটা আমরা সবাই জানিও না। তো এই আর্টিকেলটার মধ্যে মোটামুটি রয়ের বেশ কিছু ব্যর্থ ইস্যুগুলো আছে। আমরা যতটুকু জানি এবং জানি না যে প্রায় 400 রয়ের কর্মকর্তা বাংলাদেশে তাদের মিশন কমপ্লিট করে 28 তারিখ বাংলাদেশ ছেড়ে চলেও গেছে, এখানে এটা উল্লেখ আছে। তারপরে বলা হচ্ছে যে 15-16 জুলাই যখন শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিচ্ছে, তখন মানে সরাসরি গুলি করার নির্দেশ দিচ্ছেন, এটাও রয়েরই একটা কি বলবো যে প্ল্যান ছিল, বা তাকে বলা হয়েছিল যে এইভাবে গুলি করেন। যেমন বলা হয়েছে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদবিরে তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান এবং তাদের ভাষায় আন্দোলনকারী কাশ্মীরি কায়দায়, মানে আন্দোলনকারী যারা মানে আমাদের বাংলাদেশে যারা ছাত্র জনতা আন্দোলন করছে তাদেরকে কাশ্মীরি কায়দায় দমন করে 28 ফেব্রুয়ারি আবার দেশে ফেরত যান। মানে তারা 28 জুলাই, তো তারা 16 জুলাই বাংলাদেশে 400 কর্মকর্তা বাংলাদেশে ঢুকে এবং এই আন্দোলন দমন করে তারা 28 জুলাই দেশ ছেড়ে চলে যান। এবং এটাও বলতেছে 5 তারিখের যে পরিস্থিতি, এটা নিয়ে তারা ওয়াকিবহাল ছিলেন না। তো যাই হোক, এটা ওয়াকিবহাল ছিল না বা না ছিল সেটা আসলে আমার দেখার বিষয় না। এত বড় একটা গোয়েন্দা সংস্থা ছিল না, এটা আসলে ভুল কথা, অবশ্যই ছিল। এবং তারা এটাও বলতেছে যে এই 5 তারিখের যেই ঘটনা হাসিনা দেশ ছেড়ে পালানোর, এটা টোটালি নাকি সিআই মানে করছে এবং তার সিআইয়ের এই কৌশলের কাছে হেরে যায়, তারা এটা বলতেছে আর কি। মানে এই আর্টিকেলটার মধ্যে বোঝানোর জন্য মানে যেইটা সেটা আর কি বলতেছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছে, শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয় নাই। 2 তারিখেই বলা যায় যে প্ল্যান সি এর অংশ হিসেবে সে পরিকল্পনা করে রাখে যে, এবং এই পরিকল্পনার সাথে অজিত দোভাল, ভারতীয় গোয়েন্দা সংস্থার যে ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উনি এই পরিকল্পনাতে শেখ হাসিনা পালায় যাবে দেশ থেকে, প্ল্যান সি এর অংশ হিসেবে তাকে আলোচনাটা এটা অজিত দোভাল আর কি জেনে, তারই বার বলা যায় যে তার মাথা থেকে এটা আসা যে সে চলে যাবে। এবং এই আন্দোলনের ব্যাপারে যত ধরনের হস্তক্ষেপ ইন্ডিয়ার পক্ষ থেকে মানে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালই মূলত করে গেছেন আর কি, এখনও করতেছেন যেটা আর কি। এরপরে আসলে আবার আরেকটা বলা হইলো যে এই আর্টিকেলের মধ্যে, দ্য মিরর এশিয়ার এই আর্টিকেলে বলা হচ্ছে যে 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশ করার মধ্য দিয়ে এটা প্রতি বিপ্লব করার চেষ্টা করছে, সেটাও তারা ব্যর্থ হয়েছে। এবং এর জন্য ওই দিন তারা বাংলাদেশে ইন্ডিয়ান অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, তারা এটাও বলতেছে। হ্যাঁ, এটা সত্য কথা,
ওই দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শাহবাগে অনেক ভারতীয় নাগরিক ছিলেন, সেটা বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখছেন। এবং দ্বিতীয় যেই কুটা করার প্ল্যান করা হয় সেটা হলো 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকায় হিউজ পরিমাণ জনসমাগম করে তারা আরেকটা কু করার প্ল্যান করছিল, যেটা কিনা আপনারা শেখ হাসিনাও তার নেতার কর্মীদের বিভিন্নভাবে উপদেশ দিচ্ছিলেন বা নির্দেশ দিচ্ছিলেন। এরকম একটা অডিও কিন্তু ফ্ল্যাশ হয়েছে, সেখানে কিন্তু সে সরাসরি বলতেছিলেন যে তোমরা ঢাকায় যাবা, ঢাকায় যেয়ে মানে মানে আমাদের এই ভাই মারা গেছে, সেই ভাই মারা গেছে বলে তোমরা প্রতিবাদ করবা। তো এটাও একটা বিদ্রোহ মানে দমন করে দিচ্ছে আমাদের ছাত্র জনতা। মোটামুটি দুইটা মানে চাক্ষুষ মানে দেখার মতন যেই প্ল্যানগুলো শেখ হাসিনা বা ইন্ডিয়ান রয়ের, সেটা আমাদের ছাত্র জনতা মানে ক্লোজ করে দিছে। তো এইখানে বলা হচ্ছে যে এই আর্টিকেলে যে সম্প্রতি যে আনসার বিদ্রোহটা হয়েছে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়। মানে কি, মানে এটার সাথে সংশ্লিষ্ট ছিল না। তার মানে হলো যে আনসারের যারা ঢাকায় সমাবেশ করছে এই দাবি দাওয়া নিয়ে মানে আসছে এবং লাস্ট মুহূর্তে সন্ধ্যার পরে রাতের দিকে যখন মারামারি ভাঙচুর করছে, তার মানে এটা হলো আওয়ামী লীগের লোকজনের অভ্যন্তরীণ বিষয়। তার মানে এইখানে এই ওই সময় যে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তারা মূলত আওয়ামী লীগের লোক। এটা আমার কথা না, এটা রয়ের একটা অ্যানালাইসিস এবং এটা মিরর এশিয়া মিস্টার উত্তম গুহ দিল্লি থেকে যে লিখছেন ওনার মানে কথা এটা, এবং উনি এই কথাটা রয়ের কাছ থেকেই নেওয়া। যেহেতু উত্তম গুহ ওনাকে আমি চিনি না, কিন্তু ওনার যে প্রোফাইল ঘাটলাম উনি মূলত আসলে রয়ের পারপাসগুলোই সার্ভ করে আমার কাছে যেটা মনে হইল। তো যাই হোক, উনি এই কথাগুলো বলতেছিল যে দুইটা বিদ্রোহ বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা বাংলাদেশ ছাত্র জনতা বলেন মিটাই দিচ্ছে, মানে এটার মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। আর আনসার বিদ্রোহটা বলা হচ্ছে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়। তার মানে হলো যে গতকাল, আজকে 2 তারিখ 2 সেপ্টেম্বর, গতকাল যেই ডাক্তারদের যে বিদ্রোহ হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাচিব মানে স্বাধীনতা চিকিৎসক ফোরাম বা যেটাই বলি না কেন, সেখানকার নেতারা মানে এটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন বা তাদের সাপোর্টিং একটা সংগঠন। তো কালকের এই আন্দোলনে মোটামুটি সেই সাচিবের অনেকেই দেখা গেছে এবং তারাই মূলত লিডিং দিচ্ছে। এবং আজকে অনেকগুলো ভিডিও এবং গোয়েন্দা ইসেও দেখলাম যে মানে নিউজ পোর্টালগুলোতে দেখলাম যে এটার সাথে সাচিবের সেই ডাক্তাররাই জড়িত। তো যাই হোক, আরেকটা মানে কু করার চেষ্টা করছে গতকাল 1 তারিখ, সেটাও ব্যর্থ। মোটামুটি ডাক্তারদের যেই অর্গানাইজেশন দিয়ে এটা চেষ্টা করছিল সেটা ব্যর্থ। তো এখানে আরেকটা পয়েন্টে সুন্দর করে লিখছেন, সেখানে বলা হচ্ছে যে দ্য মিরর এশিয়ার অনুসন্ধানে তারা জানতে পারছেন যে শেখ হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানান্তর করা হয়েছে এবং সেখানে অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থা বা তাদের সুরক্ষিত ভবনে উনি থাকতেছেন এবং ডজনখানেক হাই প্রোফাইল মিটিং সেখানে হয়েছে। এবং এখানে রয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় উপদেষ্টা অজিত দোভাল উনিও নিয়মিত ওনার সাথে যোগাযোগ করতেছেন এবং পরবর্তী কী বিষয় নিয়ে বা বাংলাদেশে পরবর্তী কিভাবে মানে আকাম করা যাবে সেই প্ল্যানগুলো ওনারা এখানে সাজাচ্ছেন। তো এটাও একটা মানে আমরা জানতে পারতেছি যে পরবর্তীতে শেখ হাসিনা আমাদের দেশে কিভাবে আসবেন। যেমন প্রথমে চোর ডাকাত হয়ে আসছিলেন ছাত্রলীগ দিয়ে, পরে আসলেন হলো আনসার দিয়ে, তারপরে হলো যে বিভিন্নভাবে রিক্সাওয়ালা ডাকাত এভাবে আসছেন। তো বলা হচ্ছে যে এরপরে কি আসবেন সেটা আসলে এখন দেখার বিষয়। আমরাও দেখতে থাকি আসলে এরপরে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল কীভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়, সেটাও আসলে দেখার বিষয়। এবং এখানে একটা সুন্দর কথা বলছে যে প্রাইম মিনিস্টার মানে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন্ডিয়াতে তার যেই প্রোটোকল এবং যেভাবে উনি মানে অবস্থান নিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে ইন্ডিয়াতে অবস্থান করবেন। তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা যাচ্ছে না, ইন্ডিয়াতেই শেখ হাসিনা অবস্থান করতেছে এবং দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে উনি এখানে থাকার চেষ্টা করতেছেন বা থাকবেন, যেটা কিনা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এবং ইন্ডিয়ান সরকার তাকে সেই সাপোর্টটা দিচ্ছে। তার মানে হলো যে আমরা শেখ হাসিনাকে এর পরবর্তীতে যখনই বাংলাদেশে পাবো বুঝতে পারবো যে আসলে ওনার এই বাংলাদেশে আগমন এবং ইসের পিছনে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং সব কিছু জলাঞ্জলি দিয়ে উনি আবার বাংলাদেশে আসছে এর
প্রেসক্রিপশনে। তো এটাও এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে এবং এখানে আরও বলা আছে যে তারা বাংলাদেশের বিএনপি এবং জাতীয় পার্টির যে নেতারা আছেন যারা কিনা ইন্ডিয়ার সাথে লিহাজে করে চলে তাদেরকে ইন্ডিয়ান কর্মকর্তাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের যে ইন্ডিয়ান ভারতীয় মানে দূতাবাস আছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী কার্যালয় মানে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ওই বিএনপি এবং জাতীয় পার্টি যারা আছে তারা যেন তাদের সাথে লিহাজো করে চলে এবং মানে তাদের থেকে মানে বেনিফিট বের করে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দেশে ইন্ডিয়ান পন্থী যা মানে জাতীয় পার্টি এবং হলো যে বিএনপি যে নেতারা আছে তারা আবার খুব এই চক্রান্তের সাথে জড়িত হতে যাচ্ছে। এবং এটাও বলা হয়েছে যে জামাত ইসলামের জন্য তারা দরজা খুলবেন না কিন্তু জানালা খুলবেন। তার মানে জামাতের সাথেও তারা একটা মানে যোগাযোগ রক্ষা করার জন্য বা যোগাযোগ করার চেষ্টা করতেছে। তার মানে হলো যে তারা সবার সাথেই মানে চেষ্টা করতেছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এবং ইন্ডিয়া যারা আছে তারা তাদের সাথে থেকে একটা সামনের কোনো প্ল্যান তৈরি করার জন্য। তো এখানে এই ইসের ভিতরে খুব সুন্দর আরেকটা কথা বলছে যে বাংলাদেশের যে বর্তমান যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা জামাত শিবিরের আন্দোলন বা এই এরকম কিছু একটা বুঝায়া তারা সামনে ক্ষমতায় আবার আসতে চাচ্ছে। এখানে যে লেখাগুলো সেই লেখার মধ্যে আর্টিকেলটার মধ্যে যেভাবে মানে তারা বোঝানোর চেষ্টা করতেছে জামাত বিএনপির মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করতেছে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি জামাত এবং বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং জামাত চাচ্ছে যে আসলে এই সরকারকে আরও সময় দিতে, বিএনপি চাচ্ছে না। তো সেম যে কথাটাই এখানে বলতেছে যে দ্য মিরর এশিয়ার লেখক সাহেব মিস্টার উত্তম ঘোষ সাহেব উনিও এখানে সুন্দর করে লিখে দিচ্ছেন বা লিখছেন যে জামাত বিএনপির সাথে দূরত্বটা তৈরি করতে চাচ্ছে এবং সেটা আমি মনে হচ্ছে তারা করতে পারতেছে বা করে ফেলছে অলরেডি। এবং বিএনপি চাচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন। রয়ের এখানের তাদেরও ইস্যুটা হলো যে তারাও চাচ্ছে যে 6 মাসের মধ্যে একটা নির্বাচন এবং 6 মাস পরে বাংলাদেশে সকল কিছু স্বাভাবিক হবে। বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে মাঝখানে শেখ হাসিনা বাংলাদেশে জয়েন করবে, এই ধরনেরও একটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। সেই সাথে আরও যে জিনিসগুলো দেখতে পাচ্ছি মানে যেটা বলতে চাচ্ছে যে এই আন্দোলনটা জামাত বা এদের আন্দোলন এরকম কিছু চেষ্টা করতেছে। সেই সাথে তারা এইখানে আরও যে জিনিসটা করতেছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলন বিশেষ করে এই আন্দোলনের পরে আমাদের দেশে বামপন্থী যারা ইন্ডিয়াপন্থী যারা আছে তারা মোটামুটি কোণঠাসা, তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য এবং তাদের এই আন্দোলনের পরে এই গভর্নমেন্টের ভিতরে তাদের আন্দোলন মানে স্থান তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে খুব চেষ্টা করতেছে। সেই কথাটাও এখানে খুব সুন্দর করে উল্লেখ করছে। একটা লাইন আমার খুব ভালো লাগছে, উনি যেটা বলতেছে ভারত মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে, বিএনপির নানা সংকট সামনে চলে আসবে, বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে। তো আমার কথা বুঝতে পারছেন যে বিএনপির দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলবো যে আপনারা যেভাবে লাফালাফি করতেছেন নির্বাচনের জন্য আপনারা প্লিজ একটু বন্ধ হন। কারণ আসলে 17টা বছর আপনারা যখন ওয়েট করতে পারছেন আমার মনে হয় আপনারা আরও কিছুদিন ওয়েট করতে পারবেন। আপনারা প্লিজ রয়ের কোনো মানে পাতা ফাঁদে পা দিবেন না, আমি আশা রাখি। যে কথাটা আসলে উত্তম ঘোষ সাহেব খুব সুন্দর করে লিখছেন। আমার মনে হয় আপনাদের আসলে মাথার ব্রেন আরও খাটানো উচিত, নাহলে এবার যদি আপনারা ক্ষমতা থেকে নামেন আমার মনে হয় না আগামী 100-200 বছর আপনারা ক্ষমতায় আসতে পারবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো এবং ইন্ডিয়া চাচ্ছে না তরুণদের কোনো দল গঠনের সুযোগ দিতে, বরঞ্চ তারা নভেম্বরের মধ্যে এই বর্তমান সরকারকে হিজবুত তাহরির অথবা শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং 6 মাসের মধ্যে একটা নির্বাচন তৈরি মানে দিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বেশিত করা। তো আমরা যদি এই লেখার সারসংক্ষেপটা টানি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে এখন পর্যন্ত এই আন্দোলনের 5 তারিখের আগ পর্যন্ত আসলে আন্দোলনটা ছিল ইন্ডিয়ার হাতে। যদি বলি যে 16 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত এই দেশে 400 ইন্ডিয়ান রয়ের কর্মকর্তা আসছে, এবং তারা এই ম্যাসাকারের পিছনে তারা দায়ী। এই যে স্নাইপার দিয়ে গুলিগুলো হয়েছে,
বাচ্চাদেরকে হত্যা করছে, এগুলো ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এই 400 কর্মকর্তা মানে ইন্ধন দিচ্ছে বা তারা এই হত্যাগুলো করছে। তো এই 28 জুলাই পর্যন্ত রয়ের কর্মকর্তা বা তাদের আন্ডারে ছিল এই হত্যাকাণ্ড বা সব কিছু তারাই করছে। এটা কোর্ট থাকবে এবং এটা ইতিহাস থাকবে, অবশ্যই এর বিচার আমি চাইব। সেই সাথে বলা হচ্ছে যে 5 তারিখের পরে রয়ের কর্মকর্তারা তাদের হাতে কোনো কিছু ছিল না, বাকিটা হলো যে সিআইয়ের কর্মপরিকল্পনা বা সিআইয়ের প্ল্যান কৌশল অনুযায়ী আগাইছে এবং 5 তারিখ সিআইয়ের কৌশলের কাছে হেরে গেছে। তার মানে এই যে আন্দোলনটা বা আমরা যেই আন্দোলনের ফসল আমরা এখন বলা হচ্ছে যে এগুলোর সাথে আসলে কলকাতা, ইন্ডিয়া এরা জড়িত। তো এই ভিডিওর শেষ মুহূর্তে এসে একটা কথাই বলবো যে লাস্ট 1 মাসে বাংলাদেশে যা হয়েছে এবং যা হতে যাচ্ছে সামনে, এগুলো সব কিছুর সাথেই জড়িত এবং আমরা আসলে দিবা সত্য যে জিনিসটা সেটা আসলে বুঝতে পারতেছি এবং লাস্ট এই আর্টিকেলটা থেকে আমরা যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারতেছি যে পুরো আর্টিকেল প্রকাশ করে আমাদেরকে হুমকি দিচ্ছে বা আমাদেরকে বলতেছে যে আমি আসবো, পারলে ঠেকাও। তো আলটিমেটলি হলো যে এই মুহূর্তে আসলে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতাকে রক্ষার জন্য অন্ততপক্ষে আমার মনে হয় সবার একতাবদ্ধ থাকা উচিত। কারো আসলে মানে কি পাবো কি পাবো না এই চিন্তা করে আসলে দূরে থাকার কোনো অপশন নাই। তো আমার শেষে এই একটা কথাই বলবো যে নিজের দেশটাকে ভালোবাসেন। দেখেন, ইন্ডিয়া আমাদের আসলে কখনোই ভালো চায় না। শেখ হাসিনা আসুক আর যেই আসুক না কেন, ইন্ডিয়া সমর্থিত যেই আসবে বাংলাদেশে আসলে সে আমার দেশের ক্ষতি করবে, আমি এটাই মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে সাথে কেমন হচ্ছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।